হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তামিম মাহমুদ। আপনারা আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থেকে দেখছেন। এটা হচ্ছে সি প্রোগ্রামিং এর আরেকটা ভিডিও, যে ভিডিওতে আমি আপনাদেরকে ইভেন নাম্বার এবং অড নাম্বার কিভাবে বের করবেন সেটি দেখিয়ে দেব। আপনারা অলরেডি প্রোগ্রামটা দেখতে পাচ্ছেন। আমি প্রথমে এটাকে এক্সপ্লেইন করব, তারপরে আমরা প্রোগ্রামটিকে লিখব। তো প্রথমে আমরা প্রোগ্রামটিকে এই কারণে এক্সপ্লেন করব, কারণ প্রোগ্রাম যদি আপনারা না বোঝেন তাহলে প্রোগ্রাম লিখলেও আসলে সেই প্রোগ্রাম আপনাদের কোনো শেখার ক্ষেত্রে কাজে লাগবে না। প্রোগ্রাম অনেকটা ম্যাথমেটিক্যালের মতো। এটার যে লজিক সেটা আপনাকে বুঝতে হবে, এবং কোথায় আপনি কি ভ্যালু অ্যাসাইন করতেছেন, কোথায় ইনপুট করতেছেন এবং আউটপুট করতেছেন, তো সবকিছু আপনাকে ইন ডিটেলস বুঝতে হবে। তো এর আগের ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে দেখে আসবেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে প্রথমে শুরু করছি। এখানে যে কোডটি দেখতে পাচ্ছেন, include stdio.h, এটা হচ্ছে আমাদের হেডার ফাইল। আর হেডার ফাইল আমরা সবাই জানি যে প্রোগ্রামের যে কম্পাইলার আছে সেখানে যে বিল্ড ইন সি কোডগুলো আছে সেখানে হেডার ফাইলের কোড রয়েছে। আর যে কোডের উপরে বেস করেই কিন্তু আমাদের এই প্রোগ্রামটা রান করবে। তো আমরা stdio.h হেডার ফাইলের ভেতরেই মূলত কাজ করছি, এটা হচ্ছে সেটা নির্দেশ করে। মানে আমার কোডের যে ইনফরমেশনগুলো সেটা হেডার ফাইলের কোডের থ্রুতে কাজ করবে। আচ্ছা, এবার আসি এখানে ইন্টিজার মেইন। ইন্টিজার মেইন লিখে আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট এবং স্টপ করে ক্লোজ করে দিয়েছি। এরপরে সেকেন্ড ব্র্যাকেটকে এখানে স্টার্ট করেছি এবং এখানে এন্ড করে দিয়েছি। তো এটাই হচ্ছে মূলত আমাদের ইন্টিজার মেইন। এটা হচ্ছে আমাদের মেইন ফাংশন। এই ফাংশনের ভেতরেই মূলত আমাদের এই কোডটা লিখতে হবে। আর এখানে রিটার্ন 0 দিয়ে আমাদের কোডটাকে আমরা এন্ড করে দিয়েছি, অর্থাৎ এখান থেকে কোডটা তার আউটপুট রিটার্ন করে দিবে এবং আর কোনো কোড এরপরে এক্সিকিউট হবে না। তো এখানে প্রথমে আমরা যে কাজটি করলাম তা হলো, একটা ভেরিয়েবল নিলাম ইন্টিজার টাইপ এবং ভেরিয়েবলের একটা নাম দিলাম নাম্বার। এটা একটু বিশেষভাবে লক্ষ্য করতে হবে। আমরা প্রথমে ইন্টিজার দিয়েছি একটা ভেরিয়েবল নেওয়ার জন্য এবং ভেরিয়েবলের একটা নাম দিলাম, সেটা হচ্ছে নাম্বার। এখন নাম্বার দিয়ে এটাকে কল করে রাখলাম, অর্থাৎ এখানে জাস্ট অ্যাসাইন করে রাখলাম, ঠিক আছে? কিন্তু এর কোনো ভ্যালু দেই নাই, আমরা এখনো জাস্ট একটা নাম দিয়েছি যে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল যেটার নাম হচ্ছে নাম্বার। এটা যে কোনো কিছু হতে পারে। আমরা এটাকে যে শুধু NUM নাম্বারের সংক্ষিপ্ত রূপ দিব তা না, এটা জাস্ট এন যদি দিতাম, যদি দিতাম তাহলেও কাজ করতো। আমরা নেক্সট স্টেপে আসি। এখানে আমরা প্রিন্ট করে দিয়েছি, মানে প্রিন্টএফ দিয়ে প্রিন্ট করে দিয়েছি এন্টার এ নাম্বার, মানে আমরা একটা নাম্বারকে এন্টার করতে বলতেছি যে প্রোগ্রামটিকে রান করবে তাকে, অর্থাৎ আমাদের যে ইউজার তাকে বলছি যে একটা নাম্বার লিখো, এন্টার এ নাম্বার। এরপরে আমরা কি করব, তার কাছ থেকে একটা নাম্বার নিব। এটা জাস্ট একটা মানে টেক্সট হিসাবে প্লে করে দিবে, ওকে একটা নির্দেশনা দেওয়ার জন্য। এখানে আর কিছুই নাই। প্রিন্টএফ করে এন্টার এ নাম্বার দিয়ে শেষ। এরপরে যে কাজটা করেছি তা হলো স্ক্যান এফ করেছি, এবং স্ক্যান এফ করার পরে আমরা পার্সেন্টেজ ডি দিয়েছি, মানে আমরা ওর কাছ থেকে একটা ডেসিমেল নাম্বার নিব। হ্যাঁ, যে কারণে আমরা পার্সেন্টেজ ডি দিয়েছি এবং এখানে একটা ডাবল কোটেশনের ভেতরে এটাকে রাখছি। আর তারপরে একটা কমা দেওয়ার পরে আমরা আবার এই যে যে ডেসিমেল নাম্বারটা তার কাছ থেকে নিলাম, এই ডেসিমেল নাম্বারটা এরপরে আমরা কি করব? তো ডেসিমেল নাম্বারটিকে আমরা তারপরে যে কাজটা করব তা হলো নাম্বারের ভেতরে ইনপুট করে দিব, অর্থাৎ এখানে স্ক্যান এপে যে ভ্যালুটা নিচ্ছে সেটা আসলে হচ্ছে এই নাম্বারের ভ্যালু। অর্থাৎ এখানে আমরা ইন্টিজারে যে ভ্যারিয়েবলটা আমরা ডিক্লেয়ার করলাম সেই ভ্যারিয়েবলের যে ডাটাটা থাকবে সেটা হচ্ছে এখান থেকে আমরা স্ক্যানএফ এর মাধ্যমে ইউজারের কাছ থেকে নিব। অর্থাৎ ইউজারকে স্ক্যান, আমরা সবাই জানি প্রিন্টএফ অর্থ হচ্ছে কোনো কিছু প্রিন্ট করে দেওয়া, আর স্ক্যানএফ অর্থ হচ্ছে কোনো একটা ডাটাকে ইনপুট হিসেবে নেওয়া ইউজারের কাছ থেকে। তো আমরা ডেসিমেল নাম্বার নিলাম ইউজারের কাছ থেকে এবং নাম্বার নিয়ে এটাকে নাম্বারের কাছে দিয়ে দিলাম, মানে বলে দিলাম যে এই নাও ইন্টিজার, তোমার যে ভ্যালুটা তুমি চাচ্ছ, যে নামটা দিছো নাম্বার হিসাবে, সেই নাম্বারের ভ্যালুটা হচ্ছে এই যে এই ডেসিমেল নাম্বারটা। এরপরে আসা যাক, এখানে আমরা একটা লজিক দিয়েছি, কারণ আমাদের ম্যাথে যেমন করে একটা সূত্র ছাড়া ম্যাথ করা যায় না, প্রোগ্রামও সেভাবে লজিক ছাড়া প্রোগ্রাম হয় না। তো প্রোগ্রামে এবার আমাদের যেহেতু ইভেন এবং অড নাম্বার লাগবে, তাই আমরা এখানে ওই নাম্বারটাকে নিলাম যেটাকে আমরা এখান থেকে স্ক্যানএফ এর মাধ্যমে ইউজারের কাছ থেকে নিয়েছিলাম, এবং এই নাম্বারটাকে নিয়ে এবার পার্সেন্টেজ ইউজ করছি। তো
তো এখন হচ্ছে এখানে আমরা যে লজিকটা এখানে দিয়েছি সেটা আমরা এক্সপ্লেন করি। এখানে প্রথমে হচ্ছে ইফ ফাংশনকে কল করলাম। এটা হচ্ছে মূলত ইফ ইলস ফাংশন। যারা জাভা স্ক্রিপ্ট করেছেন তারা বুঝতে পারবেন আরো ভালোভাবে ব্যাপারটা। তো ইফ ইলস ফাংশনটাকে কিভাবে আমরা ব্যবহার করলাম, এখানে ইফ দিয়ে প্রথমে আমরা হচ্ছে নাম্বার নিলাম এবং নাম্বার নেওয়ার পরে আমরা পার্সেন্টেজ দিলাম এবং পার্সেন্টেজ দিয়ে আমরা তারপরে হচ্ছে 2 দিয়েছি, কারণ আমাদেরকে এখানে কোনো রকম মানে দশমিকের পরে কোনো সংখ্যা থাকা যাবে না আমাদের অ্যান্সারে। কারণ যদি আমরা জোড় সংখ্যা পাইতে চাই তাহলে অবশ্যই সেটাকে ডিভাইডেড হতে হবে 2 দিয়ে, এবং 2 দিয়ে ডিভাইডেড হওয়ার পরে কোনো রকম ভাবে পূর্ণ সংখ্যা থাকবে না। আর পূর্ণ সংখ্যা থাকবে না এটা নিশ্চিত করবে ডবল ইকুয়াল টু জিরোর মাধ্যমে। মানে দশমিক ডটের পরে সবকিছু জিরো জিরো থাকবে। এই রকম কোনো রেজাল্ট যদি আমরা চাই তাহলেই কিন্তু সেটা জোড় সংখ্যা হয়ে যাচ্ছে। কারণ 2 দিয়ে ভাগ করা যায় যে কোনো সংখ্যাকে, এবং যদি সেটা কোনো রকম পূর্ণ সংখ্যা না থাকে তাহলেই সেটা জোড় সংখ্যা। এটাই হচ্ছে মূলত এটার লজিক। আর যদি আমরা পূর্ণ সংখ্যা না রাখতে চাইতাম তাহলে এটা এখানে আমরা ডিভাইডেড চিহ্ন দিয়ে দিতাম। বাট আমরা চাচ্ছি না যে আমরা চাচ্ছি কোনো পূর্ণ সংখ্যা থাকবে না। অর্থাৎ আমরা শুধু এক্সাক্ট ভ্যালু চাচ্ছি। যেমন যদি আমরা 5 কে ডিভাইডেড করি 2 দিয়ে, সেটা সম্ভব না, কারণ আমাদের পূর্ণ সংখ্যা থেকে যাবে। কিন্তু আমরা 4 কে 2 দিয়ে ডিভাইডেড করতে পারবো এবং কোনো পূর্ণ সংখ্যা থাকবে না। আমরা 16 কে 2 দিয়ে ডিভাইডেড করতে পারবো এবং ডবল ইকুয়ালের মাধ্যমে সে কনফার্ম করে দিবে যে এটা কোনো প্রকার পূর্ণ সংখ্যা নেই। সো এই ব্যাপারটাই হচ্ছে মূলত আমাদের লজিক। এই এক লাইন লজিকের উপরে মূলত আমাদের এই ইভেন নাম্বারটা চলে আসবে। এখন যখন এই কাজটা করে ফেলবে তখন এটার একটা আউটপুট আসতে হবে। যেমন এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এর ব্র্যাকেটটা শেষ হয়েছে, এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, মানে এই লজিকের উপরে বেস করে একটা আউটপুট দিবে। তো আউটপুটটা কি দিবে? আউটপুটটা দিবে হচ্ছে প্রিন্ট এফ, এবং প্রিন্ট এফ দিয়ে এখানে ডাবল কোটেশনের ভেতরে সে একটা জিনিস প্রিন্ট করবে। কি প্রিন্ট করবে? এখানে যে পার্সেন্টেজ ডি, অর্থাৎ পার্সেন্টেজ ডি দিয়ে এখানে মূলত একটা নাম্বার দিবে, অর্থাৎ যে নাম্বারটা আমি এখানে ইনপুট হিসাবে নিয়েছিলাম। এখানে একটা পার্সেন্টেজ ডি থাকবে, না নাম্বার ডিভাইডেড, ঠিক আছে, ওকে। তো এখানে কি কাজটা করবে? মূলত এখানে যে কাজটা করবে তা হলো প্রিন্টএফ করবে, মানে প্রিন্ট করবে। পার্সেন্টেজ ডি বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে নাম্বার, অর্থাৎ আমরা যে নাম্বারটাকে ইনপুট হিসাবে নিব সেই নাম্বারটাকেই ও আবার এখানে আউটপুট হিসাবে নিবে। আউটপুট হিসাবে নিয়ে এরপর যে কাজটা করবে তা হলো, যেহেতু প্রিন্টএফ তাই এখানে কিন্তু আউটপুটই আসবে, এটা কোনো ইনপুট না। কিন্তু যদি স্ক্যানএফ থাকতো সেটা ইনপুট, প্রিন্টএফ আছে তাই আউটপুট হিসাবে ওই নাম্বারটাকে নিবে। নিয়ে এরপরে যে কাজটা করবে সেটা হলো এই নাম্বার ইজ ইভেন নাম্বার, মানে যে নাম্বারটা আসুক, ধরেন এখানে যদি আসে 10, তাহলে 10 ইজ ইভেন নাম্বার, এবং এখানে এই নাম্বারটার মাধ্যমে হচ্ছে ওই নাম্বারটাকেই কল করছে। অর্থাৎ পার্সেন্টেজ ডিতে কোন নাম্বারটা আসবে সেইটা এইখানে হচ্ছে তাদের ডিক্লারেশন হয়ে গেল যে এই নাম্বারটাই আসবে, যেই নাম্বারটাকে আমরা প্রথমে কল করেছিলাম। আর এই নাম্বারটা কখন আসবে? যদি এই লজিকটার সাথে এক্সিস্ট করে। এখন ধরেন এই লজিকটার সাথে এক্সিস্ট করলো না, অর্থাৎ এখানে আমরা 15 দিয়েছি, তার মানে এই লজিকে এক্সিস্ট করে নাই, ইলস। মানে তাহলে কি হবে? ইলস হবে হচ্ছে প্রিন্টএফ, এবং প্রিন্টএফ হয়ে তারপরে এখানে যে ডবল কোটেশন আছে এখানে আবার ওইটাকে নিবে, মানে ওই ইনপুটটাকে নিবে, এবং ইজ অড নাম্বার, কারণ যেটা আমাদের ইভেন নাম্বার না সেটা অবশ্যই অড নাম্বার। কারণ 15কে যখন আমরা ডিভাইডেড করতে পারতেছি না তাহলে অবশ্যই সেটা অড নাম্বার, কারণ ইভেন নাম্বার আর অড নাম্বার ছাড়া আর কোনো নাম্বার নেই। সো এখানে আমাদের যেটা দাঁড়ালো তা হলো কি, যে আমাদের ক্যালকুলেশন অনুসারে যখন কেউ 15 দিবে তখন যখন ও ডিভাইডেড করতে পারবে না অটোমেটিক্যালি ইলস ফাংশনকে কল করে দিবে যে এটা যেহেতু আমি ভাগ করতে পারতেছি না তোমার কাছে নিয়ে নাও এবং এটাকে তুমি অড নাম্বার হিসাবে ডিক্লেয়ার করে দাও। এবং তখন সেটা কি করবে? সেটা সে করবে হচ্ছে এইভাবে প্রিন্টএফ এবং পার্সেন্টেজ ডি দিয়ে নাম্বারকে কল করবে ইজ অড নাম্বার, মানে অড নাম্বার হিসাবে বলে দিবে। এখন আমরা প্রোগ্রামটাকে রান করি। তো এটাকে সেভ করে নিলাম এবং এখান থেকে রান করে ক্লিক করলাম। তো আমাদের টার্মিনাল ওপেন হলো।
এবং টার্মিনাল ওপেন হয়ে এখন আমাদের প্রোগ্রামটা এই যে এন্টার এ নাম্বার, মানে এইখানে যে আমি লিখেছিলাম এন্টার এ নাম্বার, সেই কথাটাই কিন্তু এখানে লেখা আছে, কারণ সে এটাকে প্রিন্ট করে দিয়েছে, আমি প্রিন্টই করতে বলেছি। বাট প্রিন্ট করে দেওয়ার পরে আমাকে আবার স্ক্যানএফ ফাংশনের কাজ করতে হবে। তো স্ক্যানএফ ফাংশনে আমাকে একটা নাম্বার লিখতে হবে, কারণ সে একটা নাম্বার ইনপুট হিসাবে চাচ্ছে। তো আমি এখানে 12 দিলাম নাম্বার ইনপুট হিসাবে এবং এন্টার করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন 12 জোড় সংখ্যা, তাই এখানে লেখা আছে 12 ইজ ইভেন নাম্বার। ওকে, তো আমরা এখন যেটা করব তা হলো একটা অড নাম্বার দেব এবং অড নাম্বার দিয়ে আমরা প্রোগ্রামটির অড ফাংশন কাজ করছে কিনা সেটা দেখব। তো সেটার জন্য আমরা যেটা করব তা হলো প্রথমে এটাকে ক্লোজ করে দিব এবং ক্লোজ করে দিয়ে আমরা এখান থেকে আবার রান করে ক্লিক করব। তো রান করে ক্লিক করলাম, এখন আমরা এখানে 13 দিলাম এবং এন্টার করে দিলাম। তো দেখতে পাচ্ছেন 13 ইজ অড নাম্বার। তার মানে আমরা যে প্রোগ্রামটা ক্রিয়েট করলাম তার লজিক সহ ফুল ফাংশন কাজ করতেছে এবং ইভেন নাম্বার অড নাম্বার আউটপুট হিসাবে দিতে পারছে। তার মানে আমাদের প্রোগ্রামটি একদম ঠিক আছে। এখন আমরা যদি আবার এই প্রোগ্রামটাকে নিজেরা লিখতে চাই তাহলে সেটাও সম্ভব। আমি আপনাদেরকে এখন সেটা লিখে দেখাচ্ছি। তো এই ছিল হচ্ছে কিভাবে ইভেন নাম্বার অড নাম্বার বের করবেন সেটার সি প্রোগ্রামিং। আর ভিডিওটা ভালো লাগলে তামিম মাহমুদ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।